আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? আশা করি ভালো আছো। গত দিনে আমরা জিএসটি ভর্তি পরীক্ষা আসা ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের বিগত সালের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করছিলাম। সো আজকে আমরা যেখান থেকে শেষ করছি ঠিক ওখান থেকেই কন্টিনিউ করব। গত দিনে আমরা স্লাইড 58 পর্যন্ত শেষ করছিলাম। এখান পর্যন্ত শেষ করছিলাম, আমরা আজকে এখান থেকে কন্টিনিউ করব নেক্সট স্লাইড থেকে। সো এখানে বলছে এফওবি দ্বারা কি বোঝায়। এফওবি দ্বারা কি বোঝায়, তোমরা যখন এমসিকিউ সলভ করতে বসবা, যখন আমার ক্লাসেই বসবা, তখন একটা খাতা নিবা এবং ওখানে ইম্পর্টেন্ট টপিকগুলো লিখে রাখবা। আমি যদি রিলেটেড কোনো কোয়েশ্চেন সম্পর্কে বলি, রিলেটেড কোনো টপিক সম্পর্কে বলি, ওটা লিখে রাখবা। আর প্রতিটা এমসিকিউ সলভ করার সময় তোমরা নিজেদেরকে অ্যাসেসমেন্ট করবা। সেটা যখন আমাদের একটা স্লাইড আসবে যেখানে অ্যান্সারটা থাকবে না, সেই স্লাইডটা থাকা অবস্থায় তোমরা গেস করবা যে কোনটা উত্তর হতে পারে, ঠিক আছে? এবার আমরা যখন স্লাইডটা চেঞ্জ করব তখন ওটা ওই হিসাবে অ্যাসেস করবা, ঠিক আছে? এবার সবশেষে তোমরা অ্যানালাইসিস করবা যে যতগুলো কোয়েশ্চেন অ্যানালাইসিস করা হয়েছে ওখান থেকে তুমি কয়টা পারছো, ঠিক আছে? এভাবে তোমরা বুঝতে পারবে তোমাদের ইমপ্রুভমেন্ট অথবা তোমাদের যেই প্রিপারেশন, ওই প্রিপারেশন সম্পর্কে একটা ধারণা পাবা, ঠিক আছে? সো এখানে যেটা বলছে সেটা এফওবি দ্বারা কি বোঝায়। এফওবি দ্বারা কি বোঝাতে পারে? ফেথ অন ব্যাংকিং, ফ্রেট অন ব্যাংকিং, ফেয়ার অন ব্যাংকিং, আরেকটা ফ্রি অন বোর্ড। সো এখানে যেটা বুঝাইছে সেটা ফ্রি অন বোর্ড। কেন ফ্রি অন বোর্ড? এই এফওবি দ্বারা বোঝায়, এই এফওবি বা এই ফ্রি অফ বোর্ড দ্বারা বোঝায় যখন কোনো আমদানি বা রপ্তানির ক্ষেত্রে ক্রেতা এবং বিক্রেতার মাঝে একটা ডিল হয় বা চুক্তি হয়, যে চুক্তিতে বলা থাকে যে আমার পণ্য যখন জাহাজে তুলে দেওয়ার আগ পর্যন্ত দায়িত্বটা থাকবে আমার বিক্রেতার। কিন্তু যখনই আমি পণ্যটা জাহাজে তুলে দেওয়ার পর থেকে ওই জাহাজটা ক্রেতার নিকট থেকে পর্যন্ত পৌঁছানো পর্যন্ত সকল রেসপন্সিবিলিটি বা দায় কে বহন করবে? ক্রেতা বহন করবে। সো এই যে একটা ডিল হয়, ফ্রি অন বোর্ডের যে ডিলটা হয়, অর্থাৎ সে ফ্রি করে দিল পণ্যটাকে, জাহাজে তুলে দেওয়ার পর যত খরচ, যত মজুরি, সকল খরচ বহন করবে ক্রেতা। অন্যদিকে জাহাজে তোলার আগ পর্যন্ত যত পণ্যের রিস্ক আছে সকল কিছু বহন করবে কে? বিক্রেতা। সো দিস ইজ হোয়াট ফ্রি অন বোর্ড। ওকে, নেক্সট স্লাইড। আমরা কোথায় আছি এবং কোথায় যেতে চাই, ঠিক আছে? এই দুয়ের মাঝে সেতু বন্ধন রচনা করে কোনটি? অর্থাৎ ওয়ে, হোয়াট ইজ দ্য ওয়ে টু ফাইন্ড where we are and where we want to go? নির্দেশনা, পরিকল্পনা, সংগঠন, নেতৃত্ব, কোনটা হতে পারে? পরিকল্পনা। কেন পরিকল্পনা? কারণ এই পরিকল্পনা আমাদেরকে ডিসাইড করে যে আমরা বর্তমানে কি অবস্থায় আছি এবং আমরা ভবিষ্যতে কোথায় যেতে চাই, সেটা আমাদের পরিকল্পনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হয় বা পরিকল্পনার মাধ্যমে একটা রোড ম্যাপ তৈরি করা হয়, ঠিক আছে? আমরা ধরো আমি বললাম আমাদের প্রতিষ্ঠানে সেলস গ্রোথ এখন 5%। সো আমরা এমনভাবে প্ল্যানিং করব যেটা সেতুবন্ধন হিসেবে কাজ করবে, যেটা আমাদের বছর শেষে অথবা একটা নির্দিষ্ট সময় শেষে 10% রূপান্তর হবে। সো এখানে সেতুবন্ধন হিসেবে কাজ করে পরিকল্পনা, ঠিক আছে? নেক্সট স্লাইড। ব্লু চিপ কথাটি ব্যবহৃত হয় কোথায়? কর্মসংস্থানে, শেয়ার বাজারে, টেলিকনফারেন্সে, ঋণপত্রে। কোথায়? সেটা শেয়ার বাজারে। কেন শেয়ার বাজারে? কারণ এই ব্লু চিপ বলতে বোঝায় ওইসব বড় কোম্পানিদেরকে যারা কোনো একটা কোম্পানির শেয়ার ক্রয় করে, ঠিক আছে? এটা ওই বড় কোম্পানিদেরকে বোঝায়, ঠিক আছে? বা রিনোন কোম্পানিও বুঝাইতে পারে, যাদেরকে ব্লু চিপ বলা হয়, ঠিক আছে? যারা শেয়ার ক্রয় বিক্রয় করে থাকে। এরপর শিক্ষা ও সংস্কৃতি কোন ধরনের ব্যবসা পরিবেশের মধ্যে পড়ে? অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, আইনগত, কোনটা? আইনগত না, আইনগত না, এটা সামাজিক। কেন সামাজিক? কারণ আমাদের যেই মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ
বা আমাদের যে শিক্ষা, হ্যাঁ, এই সব কিছু কোথায় পড়ে? আমাদের সামাজিক পরিবেশের মধ্যে পড়ে। ঠিক আছে, এই জন্য শিক্ষা এবং সংস্কৃতি কোন পরিবেশের, কোন ধরনের ব্যবসা পরিবেশের মধ্যে পড়ে? সেটা হচ্ছে সামাজিক পরিবেশ, নট দিস আইনগত। আইনগতের ক্ষেত্রে আইন বিষয়টা উল্লেখ থাকবে সাধারণত। ঠিক আছে, যে এটা এই আইন, শ্রম আইন, হ্যাঁ, বা হচ্ছে যে কোনো ধরনের আইন, আইন উল্লেখ থাকবে, দ্যাটস ইট। এরপর দেখো, যেখানে বলছে কোনটি এক মালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য নয়, সেখানে আছে সীমিত মূলধন, অনিশ্চিত দায়িত্ব, আস্থা ও বিশ্বাস, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ। কোনটা এক মালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য না? কোনটা? সীমিত মূলধন এক মালিকানা ব্যবসায়ের একটা বৈশিষ্ট্য। অনিশ্চিত স্থায়িত্ব, এটাও একটা এক মালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য, কারণ এক্ষেত্রে মালিক যদি মারা যায়, ব্যবসার স্থায়িত্ব শেষ হয়ে যায়, অর্থাৎ ওই ব্যবসাটাকে চালানোর মতো লোক থাকে না, যেহেতু মালিক একজনই। তবে এক্ষেত্রে যদি অন্য একজন আবার মালিক হয়, সেক্ষেত্রেও উনি এক মালিকানা মালিক হিসেবেই গণ্য হবে। ঠিক আছে, আস্থা ও বিশ্বাস, এখানে আস্থা ও বিশ্বাসের কিছু নেই। ঠিক আছে, আমরা যখন এক মালিকানা ব্যবসায় নিয়ে আলোচনা করি বা এক মালিকানা ব্যবসা সম্পর্কে জানতে পারি, যে এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে মালিক, হ্যাঁ, বা পরিচালক একজনই, এক্ষেত্রে আস্থা ও বিশ্বাসের ব্যাপার না। যেটা আমরা দেখতে পারি মূলত অংশীদারি ব্যবসার ক্ষেত্রে। ঠিক আছে, অংশীদারি ব্যবসার ক্ষেত্রে এই আস্থা ও বিশ্বাস ব্যাপারটা চলে আসে। ঠিক আছে, তো এই অংশীদারি ব্যবসার ক্ষেত্রে এই আস্থা ও বিশ্বাস হচ্ছে চূড়ান্ত সদ্বিশ্বাসের চুক্তি। ঠিক আছে, তো এই অংশীদারি ব্যবসা যেহেতু একটা চূড়ান্ত সদ্বিশ্বাসের চুক্তি, ওখানে আস্থা ও বিশ্বাস খুবই গুরুত্বপূর্ণ, কারণ একজন আরেকজনকে ট্রাস্ট করা লাগে। ঠিক আছে, এরপর দেখো, কোনটি কাজের মাধ্যমে প্রশিক্ষণ না, অর্থাৎ কাজের মাধ্যমে প্রশিক্ষণ না। তো এখানে কাজের মাধ্যমে প্রশিক্ষণ কোনগুলো হতে পারে? প্রবেশনা, পর্যবেক্ষণ, অনুভূতি প্রবণ, পথ আবর্তন। এখানে প্রবেশনা একটা কাজের মাধ্যমে প্রশিক্ষণ, পর্যবেক্ষণ কাজের মাধ্যমে প্রশিক্ষণ, পদ আবর্তন একটা কাজের মাধ্যমে প্রশিক্ষণ। অন্যদিকে অনুভূতি প্রবণ কাজের মাধ্যমে প্রশিক্ষণ, বরং এটা হচ্ছে, এখানে হচ্ছে যেটা করা হয় যে এই প্রশিক্ষণের ক্ষেত্রে এক্সিকিউটিভ যারা মেম্বার্স আছে তাদের মধ্যে একটা মিটিং এর আয়োজন করা হয়। ঠিক আছে, ওখানে সবাই মিলে আলোচনা করে, একজন আরেকজনকে অ্যানালাইসিস করে, একজন আরেকজনের সম্পর্কে মতামত দেয়, অপিনিয়ন দেয়। সো এই ধরনের যে একটা মিটিং হয়, ওই মিটিংটা কাজের মাধ্যমে প্রশিক্ষণ না। এর মাধ্যমে হচ্ছে কি হয়, ওই যে তাদের মধ্যে যেই আলাপ আলোচনা হয়, এর মাধ্যমে ইনফরমেশনগুলো একজন আরেকজন জানতে পারে, প্রতিষ্ঠান সম্পর্কে ট্রান্সপারেন্সি বাড়ে। ঠিক আছে, এবং প্রতিষ্ঠান সম্পর্কে সবার ধারণাও বাড়ে। ঠিক আছে, এবং আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে যে একজন আরেকজনকে ইভ্যালুয়েট করার সুযোগ পায় এবং সবার মধ্যে একটা সমতা তৈরি হয়। ঠিক আছে, সো এই অনুভূতি প্রবণটাই হচ্ছে এখানে কাজ ছাড়া প্রশিক্ষণ, বা এখানে কাজের মাধ্যমে প্রশিক্ষণ নয়। ঠিক আছে, এরপর দেখো, ইআরজি তত্ত্বের উদ্ভাবককে। ইআরজি তত্ত্বের উদ্ভাবককে আমরা প্রথমে জানি যে ইআরজিটা কি। ইআরজি মূলত হচ্ছে আমাদের আর ইকুয়াল টু হচ্ছে রিলেটেডনেস, জি হচ্ছে গ্রোথ, আর ই হচ্ছে আমাদের এক্সিস্টেন্স। অর্থাৎ এটা হচ্ছে একটা নিড থিওরি, নিড থিওরি না, মাসলোর যে নিড থিওরি আছে তারই একটা পরিপূরক হিসেবে কাজ করতেছে। এটা কি হিসেবে কাজ করে? পরিপূরক হিসেবে কাজ করে, যেখানে বোঝায় যে প্রতিষ্ঠানে কর্মীদের তিন ধরনের নিডস থাকে। সেটা হচ্ছে এক্সিস্টেন্স, রিলেটেডনেস এবং গ্রোথ। এই তিন ধরনের নিড থাকে। তো এইটা কে বলছে? এটা বলছে ক্লেটন আলডারফার। ঠিক আছে, ক্লেটন আলডারফার। সো ক্লেটন আলডারফার কি বলছে? ক্লেটন আলডারফার বলছে যে আমাদের যেই এই তিনটা নিডস আছে, একটা প্রতিষ্ঠানে কর্মীরা এই তিনটা নিড ফুলফিল করতে চায়। আমরা মাসলোতে পড়ছি যে আগের ক্লাসে আলোচনা করা হয়েছে যে 5 ধরনের নিড সাধারণত মানুষের
রয়েছে, যেটা একটার পর একটা তারা কি করতে ফুলফিল করতে চায়। এখানে ইআরজি থিওরিতে আলডারফার যেটা বোঝায় সেটা হচ্ছে যে কর্মীদের বা মানুষের 3 ধরনের নিড তারা কি করে তাদের মধ্যে ধারণ করে, যেগুলো হচ্ছে ধরো এক্সিস্টেন্স, অর্থাৎ তারা তারা যে প্রতিষ্ঠানের একটা অংশ বা পার্ট এটা ফিল করা, তো তাদের এই এক্সিস্টেন্সটা প্রয়োজন, ঠিক আছে। তো এটা কিভাবে বিভিন্ন ইভেন্টের মাধ্যমে, প্রমোশনের মাধ্যমে হোক, হ্যাঁ, বা হচ্ছে মতামত গ্রহণের মাধ্যমে হোক, তা কর্মীদেরকে এক্সিস্টেন্স এই নিডটা পূরণ করা হয়, তাদেরকে ফিল করানো হয়। রিলেটেড নিয়ে হচ্ছে তাদেরকে রিলেটেড কাজে অন্তর্ভুক্তি করা বা রিলেটেড তাদের কি এনভায়রনমেন্টে রাখা, ওটা হচ্ছে রিলেটেডনেস, ঠিক আছে। অন্যদিকে গ্রোথ হচ্ছে তারা যে রিলেটেড কাজগুলোতে থাকবে, হ্যাঁ, তো ওই কাজগুলোর মধ্যে বা তাদের যে নিজস্ব কাজ থাকবে, দায়িত্ব থাকবে, ওই কাজ বা দায়িত্বের মধ্যে তাদের গ্রোথের একটা ব্যাপার থাকবে, সুযোগ থাকবে। তারা এমন কাজ করবে না যেখানে তাদের আলসেমি চলে আসবে বা বোরিংনেস চলে আসবে, ঠিক আছে। সো এই বোরিং যাতে না আসে এই জন্য হচ্ছে গ্রোথের দরকার আছে। সো এই ইআরজি থিওরি সম্পর্কে বলছেন ক্লেটন আলডারফার। এরপরে স্লাইডটা দেখি আমরা, যেখানে বলছে প্রেষণার, আচ্ছা গেছে এটা। এরপরের কোয়েশ্চেনটা দেখো, দ্বৈত অধীনতা ব্যবস্থাপনার কোন নীতির পরিপন্থী? দ্বৈত অধীনতা আমরা গত ক্লাসে দেখাইছি যে একটা ম্যাট্রিক সংগঠনে 2 ধরনের অধীনতা থাকে, ঠিক আছে, প্রোডাক্ট অনুযায়ী, আরেকটা হচ্ছে আমাদের যে কার্য অনুযায়ী, ফাংশন অনুযায়ী, ঠিক আছে। আমরা ওখানে দেখাইছি যে আমাদের প্রোডাক্ট অনুযায়ী আমাদের কি থাকে, কন্ট্রোল থাকে বা আদেশ থাকে, এবং কি থাকে তারা মার্কেটিং, ফাইন্যান্স, ওই অনুযায়ী কি থাকে আমাদের কর্মীদের প্রতি নির্দেশনা থাকে বা আদেশ থাকে। সো এই যে ডাবল বা দ্বৈত যেই অধীনতা, এই 2জন ম্যানেজারের মধ্যে যে একজন কর্মী আছে, প্রত্যেকজন কর্মী 2-3 জন ম্যানেজারের মানে আন্ডারে থাকতেছে। সো এর ফলে কি হয়, দ্বৈত অধীনতা তৈরি হয়। তো এই দ্বৈত অধীনতা ব্যবস্থাপনার কোন নীতির পরিপন্থী? ঠিক আছে, দ্বৈত অধীনতা হচ্ছে আমাদের ওই যে হেনরি ফিওলের যে 14টা নীতি আছে, হ্যাঁ, ওই 14টা নীতির মধ্যে আদেশের ঐক্যের মধ্যে পড়ে। কেন আদেশের ঐক্য? যেটা দ্বারা আমাদের উনি বুঝাইতে চাইছিলেন যে আমাদের আদেশের ক্ষেত্রে, ম্যানেজারদের আদেশের ক্ষেত্রে একজন কর্মীকে একই ধরনের আদেশ দিতে হবে বা এমপ্লয়ীদেরকে একই ধরনের আদেশ দিতে হবে, যেখানে একজন কর্মী একজন নেতার আদরে থাকবে, অর্থাৎ একজন কর্মী একজন নেতাই কন্ট্রোল করবে। একজন লিডার যদি থাকে, ওই লিডার, ঠিক আছে, একটা ফোর্স অফ ধরলাম কর্মী আছে, হ্যাঁ, এই পুরো ফোর্সকে একজন নেতা কি করবে, আদেশ দিবে, ঠিক আছে, বা কন্ট্রোল করবে, তাদের থেকে রেসপন্সিবিলিটি বা তাদের কাছে দায়িত্ব বুঝে নিবে, হ্যাঁ। অন্যদিকে যদি এরকম থাকে, এই লিডারও দায়িত্ব নিচ্ছে, কি নিচ্ছে, জবাবদিহিতা নিচ্ছে বা আদেশ দিচ্ছে, এই লিডারের অধীনেও থাকতেছে। আবার যদি আমাদের এরকম প্রোডাক্ট অনুযায়ী, প্রোডাক্ট এ বি সি ডি, এভাবে যদি প্রোডাক্ট অনুযায়ী আবার ম্যানেজার থাকে, তখন এই কর্মীরা এই যে ডাবল অধীনের মধ্যে থাকতেছে, এর মাধ্যমে যে আদেশের ঐক্যের নীতি আছে তা কি হয়, ভঙ্গ হয়, বা সেটা আদেশের ঐক্যের পরিপন্থী, ঠিক আছে। এরপর আসেন এসএমই কিসের সাথে সম্পর্কযুক্ত? এসএমই কি? এসএমই হচ্ছে স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, অর্থাৎ ক্ষুদ্র কুটির শিল্প, ঠিক আছে, ক্ষুদ্র ও মাঝারি কুটির শিল্প। সো এই যে ক্ষুদ্র মাঝারি যে কুটির শিল্প আছে বা শিল্প আছে, সো এই শিল্প, এই ব্যবসার ক্ষেত্রে ক্ষুদ্র ও মাঝারি ঋণ পরিকল্পনাটা এটার সাথে কি রিলেটেড, অন্যগুলো হয় না। যেমন পুঁজিবাজার, এটার সাথে শেয়ারের সাথে সম্পর্ক থাকবে। মুদ্রা বাজার, এক্ষেত্রে হচ্ছে যে টাকার নোট, বা হচ্ছে যেই মানি ট্রান্সফার, তার সাথে সম্পর্ক যুক্ত থাকবে, যে মানে আমাদের যেই দেশের মধ্যে অর্থনীতিতে মানে কি পরিমাণ মানি কি হচ্ছে, পুশ ইন হচ্ছে, বা হচ্ছে কি পরিমাণ মানুষ মানি পুল আউট হচ্ছে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে মুদ্রা বাজারের চিন্তা আলোচনা করা হয়। অন্যদিকে কর নীতি এটার সাথে রিলেটেড না। কর কিছুটা রিলেট থাকতে পারে, এদের প্রতিষ্ঠানের উপর কর দেওয়া লাগতে পারে,
অর্থাৎ এসএমইর কর দেওয়া লাগতে পারে। তবে সবচেয়ে বেশি রিলেটেড হচ্ছে এটা, যেটা হচ্ছে ক্ষুদ্র ও মাঝারি ঋণ পরিকল্পনা। ঠিক আছে, ক্ষুদ্র ও মাঝারি ঋণ পরিকল্পনা। ওকে, অর্থাৎ ক্ষুদ্র ও যেই কুটির শিল্প বা ক্ষুদ্র যে স্মল অ্যান্ড মিডিয়াম যে এন্টারপ্রাইজ আছে, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, এক্ষেত্রে হচ্ছে বিশেষ ঋণের সুবিধা দেওয়া হয় যাতে এই ধরনের ব্যবসাগুলো গ্রো করতে পারে। ঠিক আছে, এরপর আরেকটা কোয়েশ্চেন যেটা রিপিট হয়েছে আমাদের আগের ক্লাসে আমরা পড়াইছি, যে ব্যবস্থাপনার জেড তত্ত্বের প্রবর্তক কে? জেড তত্ত্বের প্রবর্তক হচ্ছে উইলিয়াম জি ওচি, যিনি জাপানের একজন অধ্যাপক এবং তিনি ব্যবস্থাপনা বিশারদ ছিলেন। ঠিক আছে, উইলিয়াম জি ওচি। আচ্ছা, এরপরে যে রাষ্ট্রপতির অধ্যাদেশ বলে গঠিত, রাষ্ট্রপতির অধ্যাদেশ বলে গঠিত কোম্পানি কোনটি? অধ্যাদেশ। সো নিবন্ধিত কোম্পানি হচ্ছে, আমরা জানি যে আমাদের যে কোম্পানি আইন, সেই কোম্পানি আইন দ্বারা গঠিত এবং যে সেই কোম্পানি আইন মেনে পরিচালিত প্রতিষ্ঠানকে নিবন্ধিত কি বলে? প্রতিষ্ঠান বা কোম্পানি বলে। ঠিক আছে, অন্যদিকে অনিবন্ধিত হচ্ছে যে ওই কোম্পানি আইন দ্বারা মানে পরিচালিত না, বা হচ্ছে ওই আইন অনুযায়ী গঠিত হয় নাই। ঠিক আছে, বা হচ্ছে ওটাকে নিবন্ধন রেজিস্টার্ড করা হয় নাই। ঠিক আছে, তখন ওই ধরনের কোম্পানিকে আমরা বলি অনিবন্ধিত কোম্পানি। এরপর আসে সনদপ্রাপ্ত কোম্পানি। যে সনদপ্রাপ্ত কোম্পানি বলতে বোঝায় যে এটা সাধারণত বর্তমানে এক্সিস্ট করে না, যেটা এক্সিস্ট করতো ইংরেজদের যে রাজার তার যে সনদ, ওই সনদের মাধ্যমে যে প্রতিষ্ঠানগুলো গড়ে তুলছিল তাকে সনদপ্রাপ্ত প্রতিষ্ঠান বা কোম্পানি বলে। যেমন এরকম একটা কোম্পানি হচ্ছে আমাদের, যারা আমাদের ভারতবর্ষকে প্রায় 200 বছর কি করছে? শাসন করছে, সেটা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তো এরকম একটা কোম্পানি হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যেটা সনদপ্রাপ্ত। ঠিক আছে, ইংরেজদের রাজার কি আদেশে গঠিত হয়েছে বা রানীর আদেশে গঠিত হয়েছে, ওটা হচ্ছে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আরেকটা এরকম কোম্পানি হচ্ছে দ্য ব্যাংক অফ ইংল্যান্ড, দ্য ব্যাংক অফ ইংল্যান্ড। সো এই কোম্পানিটাও কি হয়েছে? একটা সনদপ্রাপ্ত কোম্পানি, যেটাও ইংরেজদের রাজার আদেশ বলে তৈরি হয়েছিল। ঠিক আছে, সো এখানেও এই প্রতিষ্ঠান হচ্ছে এই সনদপ্রাপ্ত প্রথম কোম্পানি। ঠিক আছে, ইট ইজ ফার্স্ট সনদপ্রাপ্ত কোম্পানি। ওকে, এরপর আসে আমাদের বিধিবদ্ধ কোম্পানি। বিধিবদ্ধ কোম্পানি বলতে বোঝায় কোনো একটা দেশের কোনো সংসদে বিল পাসের মাধ্যমে অথবা রাষ্ট্রপতির বিশেষ অধ্যাদেশের মাধ্যমে যে প্রতিষ্ঠান গড়ে তোলে তাকে আমরা বলি বিধিবদ্ধ কোম্পানি। বাংলাদেশে বিধিবদ্ধ কোম্পানি কি আছে? বাংলাদেশে বিধিবদ্ধ কোম্পানি আছে বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, আরো আছে বাংলাদেশ রেলওয়ে, বাংলাদেশ রেলওয়ে, এগুলো হচ্ছে কি বাংলাদেশের বিধিবদ্ধ কোম্পানি। আরো বিধিবদ্ধ কোম্পানি আছে যেমন BIWTA। হ্যাঁ, এই প্রতিষ্ঠানগুলো আমাদের বিধিবদ্ধ কোম্পানির মধ্যে পড়ে। সো আমরা বলবো যে রাষ্ট্রপতির অধ্যাদেশ বলে গঠিত কোম্পানি হচ্ছে বিধিবদ্ধ কোম্পানি। ঠিক আছে, এরপরে দেখি, এরপর হচ্ছে এক দেশ থেকে খুচরা গুঁড়া দুধ কিনে ছোট ছোট কোটাবন্দি করে অপর দেশে বিক্রির উদ্দেশ্যে পাঠানো, এই প্রক্রিয়াকে কি বলে? সো এখানে আমরা স্পষ্টভাবে বুঝতেছি এক দেশ থেকে অন্য দেশে পণ্য পাঠাচ্ছে, সো এটা একটা রপ্তানি। এটা একটা কি? রপ্তানি। এখানে আমাদের অপশন আছে আমদানি, রপ্তানি, পুনঃরপ্তানি, অন্ট্রাপো। ঠিক আছে, সো এখানে রপ্তানি হয়েছে ঠিক আছে, কিন্তু আমরা এই রপ্তানিটা করছি একটু ডিফারেন্ট ভাবে। লাইক আমরা হচ্ছে একটা দেশ থেকে খুচরা গুঁড়া দুধ আনছি, সেটাকে প্যাকেটজাত করছি, এবার আরেকটা দেশে পাঠাইছি। এখানে একটা আমদানি করছি, এরপর এটাকে আবার রপ্তানি করছি। যখন আমরা কোনো একটা জিনিস এক দেশ থেকে, ধর আমরা কান্ট্রি এ থেকে আমাদের নিজেদের কান্ট্রিতে কি করব? ইম্পোর্ট করব। হ্যাঁ, ইম্পোর্ট করে নিয়ে আসব। ইম্পোর্ট করার পর যখন ওই প্রোডাক্টটা আমরা আবার অন্য দেশে এক্সপোর্ট করব, তখন এটাকে বলে আমাদের
ঠিক আছে, আমরা হচ্ছে এ দেশ থেকে আনতেছি এবং বি দেশে এটাকে এক্সপোর্ট করলাম। তখন এটাকে আমরা বলবো, এই কার্যক্রমটাকে, ব্যবসা কার্যক্রমটাকে আমরা বলবো পুনরপ্তানি। কি বলবো? এটাকে আমরা বলবো কি বলবো? এটাকে আমরা বলবো পুনরপ্তানি। অর্থাৎ আমরা এটাকে পুনরায় রপ্তানি করতেছি, এই জন্য এটা একটা পুনরপ্তানি। এরপর আসেন যে রাষ্ট্রীয় ব্যবসায়ের উদ্দেশ্য নয় কোনটি? রাষ্ট্রীয় ব্যবসায়ের মূল উদ্দেশ্য থাকে কি? তাদের উদ্দেশ্য থাকে সম্পদের সুষম বন্টন। অর্থাৎ অনেক আছে যে বিভিন্ন এলাকায় দেখাও যে পিছিয়ে পড়া, যেমন উত্তরাঞ্চলে অনেক সময়, বর্তমানে এখন অনেক পিছিয়ে আছে। তো ওদের যে তাদের ওইদিকে যে সম্পদের বন্টন যাতে যথাযথ হয়, ওইদিকে শিল্প কারখানা তৈরি করা বা ওইদিকে শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা, হাসপাতাল তৈরি করা। তো এই যে উদ্যোগগুলো নেওয়া হয়, এর কারণ হচ্ছে সম্পদের সুষম বন্টন করার জন্য। যদিও বাংলাদেশের প্রেক্ষাপটে সুষম বন্টন পুরোপুরি হয় না, তাও মূল উদ্দেশ্য ছিল সুষম বন্টন, বা মূল উদ্দেশ্য হচ্ছে সুষম বন্টন। আরেকটা হচ্ছে মৌলিক শিল্প প্রতিষ্ঠান, যেই জিনিসগুলো খুবই মৌলিক বেসিক জিনিস ফুলফিল করা লাগে, লাইক আমাদের যে 5টা মৌলিক অধিকার আছে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, ওই ধরনের প্রতিষ্ঠানগুলো গড়ে তোলার জন্য রাষ্ট্রীয় ব্যবসা কি হয়? গঠিত হয়। একটা রাষ্ট্রীয় ব্যবসার উদ্দেশ্য। আরেকটা হচ্ছে রাষ্ট্রীয় ব্যবসা মুদ্রা ও ব্যাংক ব্যবস্থা নিয়ন্ত্রণ করা। এটাও রাষ্ট্রীয় ব্যবসার একটা উদ্দেশ্য। তাদের কি করে? মুদ্রা ও ব্যাংক ব্যবস্থা নিয়ন্ত্রণ করে, যেমন বাংলাদেশ ব্যাংক। ঠিক আছে, অন্যদিকে বাংলাদেশ এই যে রাষ্ট্রীয় ব্যবসার উদ্দেশ্য না, সেটা হচ্ছে একচেটিয়া ব্যবসা করা, ব্যবসা সংরক্ষণ করা। একচেটিয়া ব্যবসা হচ্ছে, একচেটিয়া ব্যবসার মাধ্যমে কি হয়? একচেটিয়া ব্যবসার মাধ্যমে অন্য কোনো কম্পিটিটর ওই ব্যবসায় প্রবেশ করতে পারে না, ফলে তারা তাদের ইচ্ছা মতো প্রোডাক্টের দাম বাড়ায়, বা তারা কি করে? কাস্টমারদেরকে এক্সপ্লয়েট করে। সো এই এক্সপ্লয়েটের সুযোগ কখনো রাষ্ট্রীয় ব্যবসা দেয় না। রাষ্ট্রীয় ব্যবসা একচেটিয়া ব্যবসা সংরক্ষণ করতে সাহায্য করে না, বা এটা তাদের উদ্দেশ্য না। ঠিক আছে, সো এটা তাদের উদ্দেশ্য না। নেক্সট স্লাইড, সেটা হচ্ছে ই ব্যবসায় ধরন নয় কোনটি, যেটাকে আমরা ই কমার্সও বলে থাকি। সো ই কমার্স বা ই ব্যবসায় ধরন না কোনটি? ঠিক আছে, বা ইলেকট্রনিক বিজনেস না কোনটি? আমরা জানি B2B, যেটা বোঝায় আমাদের বিজনেস টু বিজনেস, বিজনেস টু বিজনেস। এটা হচ্ছে সাধারণত আমাদের রিটেল যেই বিজনেসগুলো হয়, রিটেল একসাথে অনেক পণ্য একটা প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠান কিনে আবার কাস্টমারের কাছে বিক্রি করে, সেটা হচ্ছে আমাদের বিজনেস টু বিজনেস। এরপর আসে আমাদের C2B, যেখানে কি করা হয়? কাস্টমার টু বিজনেস, যেখানে কাস্টমাররা বিজনেসের কাছে প্রোডাক্ট করে, সেল করে। এরকম হইতে পারে আমাদের, ধরো গ্রামের কোনো কৃষক কোন একটা ব্যবসা প্রতিষ্ঠানের কাছে তাদের যে কাঁচামাল তা বিক্রি করলো, বা যে কাঁচা সবজি টবজি বলতে পারো। আবার দেখা যায় যে আমরা যদি বলি যে বিভিন্ন আউটসোর্সিং করে না, অনেকে ফ্রিল্যান্সিং করে না, তো ওটা হচ্ছে কাস্টমার টু বিজনেস। ওরা হচ্ছে বিজনেসের জন্য কাজ করে, বিজনেসকে প্রোভাইড করে প্রোডাক্ট। ঠিক আছে, তখন হচ্ছে কাস্টমার টু বিজনেস। আরেকটা হচ্ছে P2P, যেটা বোঝায় পিয়ার টু পিয়ার, পিয়ার টু পিয়ার, অর্থাৎ আমাদের ভোক্তা থেকে ভোক্তা। ঠিক আছে, যেটা আমরা বলতে পারি যে আমরা যে পাঠাও সার্ভিস দেখি, পাঠাওয়ের রাইট সার্ভিস দেখি, সো এটাই এই ধরনের একটা ব্যবসা, যেটা হচ্ছে P2P। ঠিক আছে, অন্যদিকে X2X কোনো ই বিজনেস না। ঠিক আছে, সো X2X কোনো ই বিজনেস না। এরপর দেখি সকলের দায়িত্ব অর্থ কারো দায়িত্ব নয়, মানে সকলের দায়িত্ব অর্থ কারো দায়িত্ব নয়। প্রবাদটি কোন সংগঠনের কাঠামোর ক্ষেত্রে বাস্তবে প্রতিফলিত হয়? অর্থাৎ এভরিওয়ান রেসপন্সিবিলিটি ইজ নান রেসপন্সিবিলিটি, অর্থাৎ সকলের যেটা দায়িত্ব, মানে একটা গ্রুপ অফ পিপলকে যখন কোনো একটা ছোট দায়িত্ব দেওয়া হয়, তখন বাংলাদেশে বাংলা ভাষায় যেটা বলে ঠেলাঠেলি তৈরি হয়, এর উপর চাপায়, এর উপর চাপায়। ঠিক আছে, এ ওর উপর দায়িত্ব দেয়, ও ওর উপর দায়িত্ব দেয়। ঠিক আছে, ওদের মধ্যে একটা ঠেলাঠেলি বা একজনের উপর আরেকজনের দায় চাপিয়ে দেওয়ার একটা স্বভাব থাকে। সো এর ফলে কাজ যখন আমরা বিভাজন না করে দিব, একবারে ভালো করে স্পেসিফিক করে না দিব, তখন হচ্ছে আমাদের সবার যখন দায়িত্ব দিব তখন দেখা যাবে কেউই করতেছে না। ঠিক আছে, সো এটা হচ্ছে
এটা কোন ক্ষেত্রে বেশি প্রতিফলিত হয় বাস্তবে? সরলরৈখিক পদ্ধতিতে খুবই স্পেসিফিক থাকে কাজ, উপর থেকে নিচের দিকে সাধারণত, ঠিক আছে। কার্যভিত্তিকের ক্ষেত্রেও ঠিক এরকম, কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে তো আরো কমপ্লেক্স থাকে এবং কাজগুলো খুবই স্পেসিফিক থাকার কথা, যেহেতু এখানে কমপ্লেক্সিটি আরো বেশি, ঠিক আছে। কিন্তু ভেজালটা হয় কমিটিতে। তোমরা যখন দেখবা যে বাংলাদেশে কোন একটা ঘটনা ঘটে, কোনো একটা দুর্ঘটনা ঘটে, কোন একটা হামলা মামলা বা কোন একটা দুর্নীতি ঘটে, তখন 3 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে, 4 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে। তাদের কাজ হচ্ছে এ গ্রুপ অফ পিপল ওয়ার্কিং টুগেদার টু সলভ সামথিং অথবা টু মেক এ ডিসিশন। তো এই যে গ্রুপ অফ পিপল একসাথে বসে একসাথে থেকে কোনো একটা ডিসিশন নিতে হচ্ছে, তখন হচ্ছে দায়িত্বটা ওদের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যায়। যখন দায়িত্বটা ওদের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যায় বিভিন্ন ভাগে, তখন এই একটা কাজের দায়িত্ব একজনের উপর না আবর্তন না হয়ে অনেক জনের উপর যখন যায়, দেখা যায় যে তারা কেউই কি থাকে না, এটার জন্য জবাবদিহি থাকে না, এবং হচ্ছে কাজটা ভালোভাবে সম্পন্ন হয় না, এটা কারোই দায়িত্ব না, এরকম বিষয় হয়ে যায়, ঠিক আছে। এখানে অবহেলার জিনিসটা দেখা যায়। এরপর দেখো, কোনটি কর্তৃত্বের সাথে নিবিড়ভাবে জড়িত, তোমার প্রতিষ্ঠানের কর্তৃত্বের সাথে কোনটি নিবিড়ভাবে জড়িত। সেটা হচ্ছে কি হতে পারে? নিয়মানুবর্তিতা, ক্রোধ, দায়িত্ব, অহংকার। সঠিক উত্তর কোনটা? দায়িত্ব। কেন দায়িত্ব? কারণ হচ্ছে তুমি যখন তোমার প্রতিষ্ঠানের কাউকে কোনো দায়িত্ব দিবা, তাকে সেই দায়িত্বের পাশাপাশি কর্তৃত্ব কি দিতে হবে? এনশিওর করতে হবে। কেন করতে হবে? কারণ আমরা যদি কোন একটা কাজ, ধরো আমি এই ম্যানেজারকে, আমি লিডার ধরলাম, সো আই এম দ্য লিডার, আমি কোনো এই কর্মীকে একটা কাজ দিলাম, ঠিক আছে। এই কর্মীকে একটা কাজ দিলাম, সো কাজ দেওয়ার পর যখন আমি তাকে কাজের সাথে সাথে তাকে যেই কর্তৃত্ব, এই জিনিসটা যখন না দিব, তখন দেখা যাবে অনেক সিদ্ধান্ত ক্ষেত্রে সে কমপ্লেক্সিটিতে পড়বে অথবা কনফিউশনে পড়বে। তখন তো সে সিদ্ধান্ত নিতে পারবে না, তার ওই কি থাকবে না, অথরিটিতে থাকবে না। যখন তার ওই অথরিটি না থাকবে, তখন সে ভালোভাবে কাজটা সম্পন্ন করতে পারবে না, ঠিক আছে। বারবার তাকে সে নেতার কাছে যাইতে হবে, বারবার সে ম্যানেজারের কাছে জিজ্ঞেস করতে হবে, এর ফলে তার কর্তৃত্বটা এনশিওর হবে না। সো ওকে যখন আমি রেসপন্সিবিলিটি দিচ্ছি, ওকে যখন আমরা রেসপন্সিবিলিটি দিচ্ছি, তখন আমি তাকে প্লাস কি দিতে হবে? কর্তৃত্ব বা অথরিটি কি করতে হবে? এনশিওর করতে হবে। এই জন্য কর্তৃত্বের সাথে নিবিড়ভাবে জড়িত হচ্ছে দায়িত্ব। ওকে, এরপরে দেখি, উৎপাদিত পণ্যের মান নিয়ন্ত্রণের জন্য কোন প্রতিষ্ঠান কাজ করে? বাংলাদেশে কোন প্রতিষ্ঠান উৎপাদিত যে পণ্য আছে তার মান নিয়ন্ত্রণের জন্য কাজ করে? মান নিয়ন্ত্রণ, ঠিক আছে। কি হয়? বিসিবি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, BCSIR, ডোন্ট নো হোয়াট ইজ ইট, BSCIC, নাকি BSTI, কোনটা? এখানে হচ্ছে BSTI। কেন BSTI? কারণ BSTI হচ্ছে বাংলাদেশ, লিখে নিতে পারো, অনেক সময় পুনরূপ রিটেনে আসতে পারে লেখা, বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন, ঠিক আছে। সো এদের কাজ হচ্ছে বাংলাদেশে উৎপাদিত পণ্যের মান নিয়ন্ত্রণ করা। তোমরা যখন কোনো একটা চিপসের প্যাকেট নাও বা কোনো এমনি বাংলাদেশি প্রোডাক্ট নাও, তখন তোমরা দেখবে যে প্রোডাক্টের পেছনে এরকম একটা মার্ক থাকে, ঠিক আছে, BST এরকম লেখা থাকে, STI এরকম কিছু লেখা থাকে, ঠিক আছে। সো এই যে লোগোটা, এই লোগোটাই মূলত হচ্ছে আমাদের BSTI এর লোগো, যেটা হচ্ছে ওখান থেকে অথরাইজ করা, ঠিক আছে। সো BSTI হচ্ছে আমাদের পণ্যের মান নিয়ন্ত্রণের জন্য কাজ করে। সুইফট পদ্ধতিতে কোন বিষয় সংশ্লিষ্ট? সুইফট কি? সুইফট হচ্ছে
ওয়ার্ল্ড ওয়াইড যেই আমাদের যেই ব্যাংকগুলো আছে তাদের যে লেনদেন, এই লেনদেনকে কি করে? কন্ট্রোল করে। সো এখানে যে বিষয়টা হয়, লভ্যাংশ পরিমাপ করে না, ব্যবস্থাপনা নিরীক্ষা করে না, সেটা হচ্ছে অর্থ স্থানান্তর করে। ঠিক আছে? হ্যাঁ, সো এটার পূর্ণরূপ যেটা, সেটা হচ্ছে যে আমরা সামনে আগাই তারপর বুঝবা যে এটা হচ্ছে সুইফটের কাজ হচ্ছে অর্থ স্থানান্তর করা, যেটা পূর্ণরূপ হচ্ছে এখানেই লিখি সিস্টেম ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারব্যাংক on financial এ হচ্ছে ট্রানজাকশন। ঠিক আছে? অর্থাৎ যেই ওয়ার্ল্ড ওয়াইড যে ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন হয় ইন্টারব্যাংক, ওটাকে কন্ট্রোল করে কে? সুইফট। ঠিক আছে? সুইফটের পদ্ধতি কোন বিষয় সংশ্লিষ্ট? সেটা হচ্ছে অর্থ স্থানান্তর করা। ঠিক আছে? এরপর দেখি কোন ব্যবসায়ের চিরন্তন অস্তিত্ব আছে। চিরন্তন অস্তিত্ব যেটা মালিক অর্থাৎ শেয়ার হোল্ডাররা মারা গেল থেকে যাবে। অর্থাৎ শেয়ার হোল্ডার যখন আসে তখনই বুঝে গেছো যে এটা হচ্ছে কোম্পানি, কারণ এক মালিকানার ক্ষেত্রে মালিক মারা গেছে, শেষ। হ্যাঁ, মালিক মারা যাওয়ার সাথে সাথে ওই প্রতিষ্ঠানটা শেষ, বিলুপ। ঠিক আছে? বা বিলোপ। অন্যদিকে অংশীদারির ক্ষেত্রে এটাও বিলোপ সাধন হয়, চিরন্তন না। অংশীদাররা সবাই যদি মারা যায়, অংশীদারি ব্যবসাটা কি হবে? বন্ধ হয়ে যাবে। অন্যদিকে সমবায়ের ক্ষেত্রে সিমিলার, সমবায়ের সদস্য সংখ্যা যদি কমে আসে, তখন দেখা যায় সর্বনিম্ন সদস্য সংখ্যা যখন কমে আসবে, তখন সমবায় সমিতি কি হয়ে যায়? বিলুপ্ত হয়ে যাবে। অন্যদিকে কোম্পানি সংগঠন যদি সকল মালিকও মারা যায়, তাও এই কোম্পানি সংগঠন কি থাকবে? টিকে থাকবে। কিভাবে টিকে থাকতে পারে? তার নিজের যে অস্তিত্ব আছে, তার যেই নিজের অ্যাসেটস আছে, ওই বা হচ্ছে যেই মালিকদের যেই আত্মীয় আছে, যারা ওই উত্তরাধিকার সূত্রে ওই শেয়ারের মালিক হয়, তারা পরবর্তীতে এসে ওই কোম্পানির মালিকানা দখল করে। ঠিক আছে? সো কোম্পানিটা কি হয় না? কোম্পানিটা বিলুপ্ত হয় না। এই জন্য চিরন্তন অস্তিত্বের অধিকারী হয়। বিলুপ্ত হয় যে কোম্পানি সংগঠন বিলুপ্ত হয়, তবে সেক্ষেত্রে প্রতিষ্ঠানের কেউ বা প্রতিষ্ঠানের শেয়ার হোল্ডার পাওনাদার হচ্ছে বা বাধ্যতামূলকভাবে কোম্পানির কি হতে পারে? বিলোপ সাধন হতে পারে। তবে ইন জেনারেল এটা চিরন্তন অস্তিত্বের অধিকারী। আমরা জানি যে এরকম পৃথিবীর অনেক প্রতিষ্ঠান আসছে, তাদের মালিক আসছিল, হ্যাঁ, তাদের মালিকানা ছিল, তারা মারা গেছে, ওই প্রতিষ্ঠান এখনো চলতেছে। অনেক অনেক কোম্পানি আছে এরকম, কোকা-কোলা বলতে পারো, ম্যাকডোনাল্ডস বলতে পারো, এগুলো অনেক আগে থেকে চলতেছে, কেএফসি বলতে পারো। সো মালিকরা মারা যাওয়ার পর ওই ব্যবসাটা কি এখনো চলমান। ঠিক আছে? কাদের মাধ্যমে? শেয়ার হোল্ডারের মাধ্যমে, বা হচ্ছে নতুন যে মালিক, হ্যাঁ, যারা পরিচালনা করতেছে, তাদের মাধ্যমে ওই প্রতিষ্ঠান চিরন্তন অস্তিত্বের অধিকারী। ঠিক আছে? সো এখানে কোম্পানিটা হচ্ছে আমাদের চিরন্তন অস্তিত্বের অধিকারী। এবার বলতেছে পরামর্শমূলক নির্দেশনার ক্ষেত্রে প্রযোজ্য নয় কোনটি? পরামর্শমূলক নির্দেশনা, ঠিক আছে, বাট আমরা যেটাকে বলি ডেমোক্রেটিক যেই ডিরেকশন। ঠিক আছে? ডিরেকশন, এটা কিন্তু লিডারশিপ না, এটা মূলত ডিরেকশন। এর সাথে ডেমোক্রেটিক লিডারশিপের সাথে ডেমোক্রেটিক এই যে লিডারশিপের একটা সম্পর্ক আছে। ডেমোক্রেটিক লিডারশিপ এবং ডেমোক্রেটিক ডিরেকশন, এই দুইটা ইন্টারকানেক্টেড। ঠিক আছে? সো এই যে ডেমোক্রেটিক যেই কি ডিরেকশন, এই ডিরেকশনের ক্ষেত্রে প্রযোজ্য না কোনটা? কর্মক্ষেত্রে অবাধ্যতা সৃষ্টি, যেটা পরামর্শমূলক নির্দেশনা কখনোই করে না। সিদ্ধান্ত বাস্তবায়নে বিলম্ব, সেটাও করে না। স্বেচ্ছাচারিতা হ্রাস, সে প্রতিষ্ঠানে স্বেচ্ছাচারিতা হ্রাস করে, কিন্তু প্রযোজ্য না কি? সেটা হচ্ছে গোপন তথ্যের নিশ্চিত সংরক্ষণ। গোপন তথ্যের নিশ্চিত সংরক্ষণ। ঠিক আছে? সো এগুলো হচ্ছে আমাদের পরামর্শমূলক যেই নেতৃত্ব আছে,
পরামর্শমূলক নেতৃত্ব বা লিডারশিপ আছে তার পার্ট, ঠিক আছে? এটা আমাদের লিডারশিপ যেই অংশ আছে তারই একটা পার্ট, যেখানে বলছে যে ডেমোক্রেটিক নেতৃত্ব বা লিডারশিপ তারই পার্ট হচ্ছে কর্মক্ষেত্রে অবাধ্যতা সৃষ্টি। ওকে, সো পরে এমসিকিউটা আমরা লক্ষ্য করি, যেখানে বলছে যে পরামর্শমূলক নির্দেশনার ক্ষেত্রে প্রযোজ্য নয় কোনটি, অর্থাৎ পরামর্শমূলক নির্দেশনার ক্ষেত্রে কোনটি হয় না। কর্মক্ষেত্রে অবাধ্যতা তৈরি হয় কারণ এই ক্ষেত্রে হচ্ছে লিডার অনেক ফ্লেক্সিবল থাকে এবং কি করতে দেয়, সবাইকে সবার মতামত দিতে দেয় এবং একটা অবাধ্যতার সৃষ্টি হয়, ঠিক আছে? ওখানে আমরা জানি যে স্বৈরতান্ত্রিক নেতৃত্বের ক্ষেত্রে অনেক প্রেশারাইজ করা হয় এবং তাকে বাধ্য করা হয় কাজে, ঠিক আছে? সো ওই ক্ষেত্রে যখন বাধ্যবাধকতা নাই তখন একটা অবাধ্যতা তৈরি হয়, ঠিক আছে? এরপর আসেন সিদ্ধান্ত বা বাস্তবায়নের বিলম্ব। যেহেতু সবার মতামত নেয় এবং মতামত নেওয়ার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করে, নেতা নিজেই ডিসিশন নিয়ে নেয় না হুট করে, এর ফলে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটা টাইম লাগে বা মিটিং অ্যারেঞ্জ করা বা সবার মতামত নেওয়া, হ্যাঁ, এই যে একটা প্রসেস, এই প্রসেসের কারণে সিদ্ধান্ত নেওয়ানে বিলম্ব হয়, ঠিক আছে? আরেকটা হচ্ছে স্বেচ্ছাচারিতা হ্রাস। এক্ষেত্রে স্বেচ্ছাচারিতা হ্রাস পায়, ঠিক আছে? সো এই জিনিসটাও হয় কিসের ক্ষেত্রে? পরামর্শমূলক নির্দেশনার ক্ষেত্রে। কিন্তু যেটা হয় না সেটা হচ্ছে গোপন তথ্যের নিশ্চিত সংরক্ষণ। যেহেতু সবার সাথে কমিউনিকেট করা হয়, সবাইকে জানানো হয়, বোঝানো হয়, ঠিক আছে? সো এই ক্ষেত্রে গোপন তথ্যটা খুব বেশি নিশ্চিত করা হয় না, ঠিক আছে? যেহেতু সবাই ট্রান্সপারেন্ট থাকে, সব বিষয়ে ট্রান্সপারেন্ট হয়, হ্যাঁ, একজন নেতা ডেমোক্রেটিক থাকে বা হচ্ছে সাপোর্টিভ থাকে সবাইকে, তখন দেখা যায় যে প্রতিষ্ঠানে বিভিন্ন তথ্য শেয়ার করে, ট্রান্সপারেন্ট রাখে, হ্যাঁ, এর ফলে গোপন তথ্যের নিশ্চিত সংরক্ষণ হয় না। এর মাধ্যমে অনেক সময় দেখা যায় যে এমপ্লয়িরা যাদের ব্যাড ইন্টেনশন থাকে তারা প্রতিষ্ঠানের বিভিন্ন তথ্য ওনাদের কাছে পাচারও করে, ঠিক আছে? সো এই একটা রিস্ক থেকে যায়। সো পরামর্শমূলক নির্দেশনার ক্ষেত্রে প্রযোজ্য নয় হচ্ছে গোপন তথ্যের নিশ্চিত সংরক্ষণ, অর্থাৎ এক্ষেত্রে গোপন তথ্যের নিশ্চিত সংরক্ষণ হয় না, ঠিক আছে? এরপর দেখো পার্থক্যমূলক ঠিকা মজুরি প্রথা। পার্থক্যমূলক কে প্রবর্তন করেন? সেটা হচ্ছে এফডব্লিউ টেইলর। এফডব্লিউ টেইলর কি করছে? এফডব্লিউ টেইলর বলছে যে পার্থক্যমূলক যে পূরণ মজুরি ব্যবস্থা বা ঠিকা মজুরি ব্যবস্থা, এর মাধ্যমে সে বুঝাইছে যে প্রতিষ্ঠানে যদি একজন এমপ্লয়ি বেশি কাজ করে, হ্যাঁ, আরেকজন এমপ্লয়ি যদি কম কাজ করে, কম ইউনিট উৎপাদন করে, এই যে বেশি উৎপাদন করছে তার জন্য আমরা কি করব? বেশি পেমেন্ট করব, এবং যে কম উৎপাদন করছে তার জন্য আমরা, একজন ম্যানেজার বা একজন লিডার কি করবে? লেস পেমেন্ট করবে, ঠিক আছে? তো এই যে বেশি ইউনিট উৎপাদন করার জন্য যে এফোর্ট দিছে, সে মোটিভেটেড হবে এবং সে আরো বেশি উৎপাদন করার জন্য কি হবে? আগ্রহী থাকবে। অন্যদিকে যে কম উৎপাদন করছে, এই যে তার কম উৎপাদনের জন্য তাকে কম পেমেন্ট দেওয়া হবে, ফলে সে বুঝতে পারবে যে তাকে আরো ইমপ্রুভ করতে হবে, তাকে আরো ভালো উৎপাদন বা ভালো কাজ করতে হবে, ঠিক আছে? সো এরপর আমরা দেখি, সো এখানে হচ্ছে আমাদের এফডব্লিউ টেইলর যে পার্থক্যমূলক পূরণ মজুরি ব্যবস্থা বা ঠিকা মজুরি ব্যবস্থা প্রবর্তন করেন। এরপর দেখো কোনটি ব্যবসায়ের আইনগত ধারণা সংশ্লিষ্ট নয়, যেটি আইনগত ধারণার সাথে কি না সম্পর্কযুক্ত না। পেটেন্ট আইনগত ধারণা, যেটা কেউ যদি ভঙ্গ করে, কোনো বিপরীত পক্ষ, দ্বিতীয় পক্ষ, তৃতীয় পক্ষ, তখন আমরা তার বিরুদ্ধে কি নিতে পারি? আইনগত ব্যবস্থা নিতে পারি। সো এটা পেটেন্ট একটা আইনগত ধারণা সংশ্লিষ্ট। সেম ভাবে আইএসও সনদ বা আমাদের যে বীমা, হ্যাঁ, এক্ষেত্রে একটা ডকুমেন্টসের ব্যবস্থা থাকে, আইনের ব্যবস্থা থাকে, ঠিক আছে? কিন্তু যেখানে হয় না সেটা হচ্ছে পার্ট, ঠিক আছে? পার্ট কি করে? পার্টের মাধ্যমে আমরা হচ্ছে আমাদের যে ডিসিশনগুলা বা আমাদের যে প্ল্যানগুলা, ওগুলা কখন, কিভাবে, কত সময়ের মধ্যে সম্পন্ন হবে তা ডিসাইড করা হয়, ঠিক আছে? পার্টের মাধ্যমে আমাদের যে পারফরমেন্স আছে তা ইভালুয়েট করা হয় এবং তা কতদিনের মধ্যে সম্পন্ন হবে, কোনটার পর কোনটা হবে, ওটা পারফরমেন্স অ্যানালাইসিসে কি করা হয়?
আলোচনা করা হয় বা হচ্ছে পারফরম্যান্স অ্যানালাইসিস সাথে সম্পর্ক, কিন্তু আইনগত ধারণার সাথে এটার কোনো সম্পর্ক নাই। ঠিক আছে, এরপর দেখো কোনটি কোনটি পরিকল্পনা প্রণয়নের ধাপ নয়। ধাপ না, পরিকল্পনা প্রণয়নের ধাপ না। পরিকল্পনা প্রণয়নের মধ্যে কি করা হয়? লক্ষ্য নির্ধারণ করা হয়, বিকল্প সমূহ মূল্যায়ন করা হয়, সহায়ক পরিকল্পনা প্রণয়ন করা হয়, কিন্তু কর্মী নির্বাচনটা পরিকল্পনার মধ্যে অন্তর্ভুক্ত না। খুবই সহজ, পারবা এটা। এরপর দেখো কোন দেশ বিমস্টেক এর সদস্য না? বিমস্টেকের মধ্যে মূলত আছে বাংলাদেশ। হ্যাঁ, বাংলাদেশ সবগুলোর নামের প্রথম অক্ষর দিয়ে তৈরি হয়েছে। ইন্ডিয়া, ঠিক আছে, ইন্ডিয়া, এরপর হচ্ছে মায়ানমার, শ্রীলঙ্কা, ওকে, এরপর হচ্ছে কি থাইল্যান্ড। এই সবগুলো দেশ দিয়ে বিমস্টেকটা তৈরি হয়েছে, যেখানে দক্ষিণ কোরিয়া অন্তর্ভুক্ত না। ঠিক আছে, সো কোন দেশ বিমস্টেকের সদস্য না? সেটা হচ্ছে দক্ষিণ কোরিয়া। বিমস্টেক হচ্ছে আমাদের এই বঙ্গোপসাগরীয় যেই এরিয়া আছে, এই এরিয়ায় যেসব দেশ অবস্থান করতেছে তাদেরকে নিয়ে তৈরি একটা আন্তর্জাতিক সংঘ, যে সংঘটা 1973 সালে গঠন করা হয়। ঠিক আছে, এরপর এটা দেখো কোন ব্যক্তি সফল উদ্যোক্তাদের তালিকায় নেই? এটা এই ধরনের কোশ্চেন জিএসটিতে হয়। বুঝো যে কি পরিমাণ কনফিডেন্স তোমাদের রাখা উচিত যে এই ধরনের সহজ এমসিকিউ কি করা হয়, জিএসটিতে রাখা হয়, যেটা তোমরা দেখলেই বুঝবা যে এর অ্যান্সার কি হবে। ঠিক আছে, মানে তুমি দেখো সফল উদ্যোক্তা রণদা প্রসাদ সাহা, সফল উদ্যোক্তা ডক্টর হুসনে আরা বেগম, শামসুন এস চৌধুরী। ঠিক আছে, কিন্তু কাইসার হামিদ কে আল্লাহ জানে। তো এই কাইসার হামিদ হচ্ছে এক অপরিচিত লোক যে সফল উদ্যোক্তাদের তালিকা নাই। এখন এই যে কোশ্চেনটা করলো, এখন কাইসার হামিদ যে কোনো সফল উদ্যোক্তা হইতে পারে না? হইতে পারে, কিন্তু আমাদের বইয়ে 3টা আলোচনা হয়েছে, এই জন্য এই 3টা তালিকায় আছে, কিন্তু কাইসার হামিদ আমাদের তালিকায় নাই। এখানে যদি কাইসার হামিদ না থেকে যদি থাকতো লাবিব হাসান, ঠিক আছে, লাবিব হাসান, তাহলে তোমরা এটাকে অ্যান্সার হইতো। মানে এখানে অ্যান্সার যে কোনো কিছু হইতে পারে, যেটা এই বইতে আলোচনা করা ব্যক্তিদের ছাড়া, সেটাই এখানে সফল উদ্যোক্তা ছাড়া। এরপর এটা দেখো অংশীদারি ব্যবসার কোন অংশীদার দায় বহন করে না? কোন অংশীদার দায় বহন করে না? সাধারণ অংশীদার ফুল দায় বহন করে, কোনো কমতি রাখে না, অসীম দায়ের বহন করে। ঘুমন্ত অংশীদার যে মূলধন ইনভেস্ট করছে কিন্তু এখন ব্যবসা পরিচালনা করে না, ঠিক আছে, বাট সে ফুল রেসপন্সিবিলিটি নিতে হয়, আই মিন ফুল যেই লাইবিলিটিস সে তা কি করতে হয়? বহন করতে হয়। ঠিক আছে, আরেকটা আছে নামমাত্র, আরেকটা আছে কর্মী। কর্মী এক্ষেত্রে মূলধন বিনিয়োগ করে না, কিন্তু ব্যবসায় সরাসরি অংশগ্রহণ করে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে, যেহেতু তার কাজের মাধ্যমে ব্যবসায় লাভ লোকসান প্রভাবিত হইতে পারে, এই জন্য কর্মী অসীম দায় কি থাকে? থেকে থাকে প্রতিষ্ঠানে। ঠিক আছে, অর্থাৎ প্রতিষ্ঠানের কোনো দায়ের জন্য কর্মী অংশীদার দায়ী থাকবে। অন্যদিকে নামমাত্র অংশীদার যে ব্যক্তির শুধুমাত্র নামটা প্রতিষ্ঠানে ব্যবহার করা হয়েছে যাতে মানুষের বিশ্বাস অর্জন করা সম্ভব হয়। ঠিক আছে, আমরা যদি বলি ধরো আমরা কিন্তু হামজা চৌধুরী আমার পরিচিত একজন মানুষ, সাপোজ আমি আমার হামজা চৌধুরীকে দিয়ে বললাম যে হামজা ভাই আপনি আমার প্রতিষ্ঠানে একজন নামমাত্র অংশীদার হিসেবে জয়েন করেন, আমি যাতে মানুষকে বলতে পারি যে আপনি আমার একজন পার্টনার। ধরো আমার হামজা চৌধুরী আমার খালাতো ভাই। তো এরকম যদি হয় তখন হচ্ছে এই যে নামমাত্র অংশীদার, এই নামমাত্র অংশীদার বা এই যে হামজা চৌধুরী, সে কি করবে না? দায়টা বহন করবে না। তার ক্ষেত্রে অসীম দায়টা কি করবে না? এক্সিস্ট করবে না। সে মূলত সসীম দায়ের বা হচ্ছে তার কার্যে যেই তার কোনো ব্যক্তিগত ঋণের কারণে, তাদের ব্যক্তিগত কর্মকাণ্ডের কারণে যদি কোনো কিছু দায়ের সৃষ্টি হয়, তখন সেই দায় সে নিজে বহন করবে। প্রতিষ্ঠান এক্ষেত্রে কি করবে না, তা বা প্রতিষ্ঠান অন্য যে পার্টনাররা আছে তারা কি করবে না, এই দায়টা বহন করবে না। সো এখানে হচ্ছে নামমাত্র অংশীদার যার অংশীদারের দায় বহন করে না।
এরপরে দেখো শতকরা কত ভাগ অংশীদারদের সর্বসম্মতিতে একজন নাবালক অংশীদার বিবেচিত হতে পারে, মানে একজন নাবালককে অংশীদার হিসেবে নেওয়া সম্ভব প্রতিষ্ঠানে। এক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা যে এই নাবালক অংশীদারের কোনো দায় থাকবে না, মানে যেটাকে বলা অসীম দায়, এই অসীম দায় নাবালকের ক্ষেত্রে থাকবে না। তার ক্ষেত্রে হচ্ছে সে যা ইনভেস্টেড থাকবে প্রতিষ্ঠানের মধ্যে, ধরো সে 1,70,000 টাকা ইনভেস্ট আছে প্রতিষ্ঠানে, এই 1,70,000 টাকায় তার কি দায়, এর বেশি না। অর্থাৎ সে একজন সসীম অংশীদারের মতো কাজ করবে। তো এই যে তাকে সসীম অংশীদার হিসেবে রাখা যাবে প্রতিষ্ঠানে, এটার জন্য কতজন অংশীদারের কি লাগবে? সম্মতি লাগবে। 51, 60, 80, 100 সবার। যখন সবার লাগবে তো 100%, যে একজন নাবালককে অংশীদার হিসেবে রাখার জন্য 100 ভাগ যতজন অংশীদার আছে সবার কি লাগবে? সর্বসম্মতি লাগবে। ঠিক আছে, এরপর আমরা দেখি অধস্তনদের পূর্ণাঙ্গ স্বাধীনতা দেওয়া হয় কোন ধরনের নেতৃত্বে? অধস্তনদের পূর্ণাঙ্গ স্বাধীনতা দেওয়া হয় মানে নেতার কাছে কিছু রাখেই না। নেতা হচ্ছে কাজটাকে কর্মীদের কাছে বুঝাই দেয়, তোমরা তোমাদের মতো করো। ঠিক আছে, এক্ষেত্রে হচ্ছে নেতা কর্মীদেরকে খুব বেশি বিশ্বাস করে এবং নেতা কর্মীদের কাছে কাজ দিয়ে কি করে? ফিল করে যে তারা তাদের কাজটা সঠিকভাবে করবে। এক্ষেত্রে দেখা যায় যে এই ধরনের প্রতিষ্ঠানগুলোতে দেখা যায় যে কর্মীরা খুবই লয়াল থাকে এবং প্রতিষ্ঠানকে নিজেদের প্রতিষ্ঠান হিসেবে মনে করে এবং আসলে তারা কি করে? প্রতিষ্ঠানকে নিজেদের মতো করে পরিচালনা করে, সিদ্ধান্ত গ্রহণ করে। এক্ষেত্রে নেতার প্রভাবটা খুব কম থাকে। ঠিক আছে, অর্থাৎ নেতা পূর্ণাঙ্গ স্বাধীনতা কর্মীদের কাছে দিয়ে দেয় বা অধস্তনদের কাছে দিয়ে দেয়। সো এটা কোন ধরনের নেতৃত্ব? একটা হচ্ছে গণতান্ত্রিক, এখানে কিছু ক্ষমতা নিজের কাছে রাখে নেতা, আবার কিছু ক্ষমতা সুষমভাবে বন্টন করে, যেগুলা বন্টন করা প্রয়োজন। আরেকটা হচ্ছে লাগামহীন পিতৃতান্ত্রিক, স্বৈরতান্ত্রিক। স্বৈরতান্ত্রিক তো জানোই, যেখানে হচ্ছে মানে একটা জোর জবরদস্তির ব্যাপার আসে বা হচ্ছে প্রেশার ক্রিয়েটের তৈরি আছে, স্বৈরতান্ত্রিক। অন্যদিকে পিতৃতান্ত্রিক হচ্ছে পিতার মতো সুলভ করবে, কখনো সফট, কখনো হার্ড, কখনো শাসন করবে, কখনো বকা দিবে, হ্যাঁ, কখনো আদর করবে, প্রমোশন দিবে বা হচ্ছে বোনাস দিবে, হ্যাঁ, বা প্রশংসা করবে। তো ওই ধরনের পিতৃতান্ত্রিক নেতৃত্ব। কিন্তু এক্ষেত্রে অধস্তনদের যখন পূর্ণাঙ্গ স্বাধীনতার ব্যাপার আসে, তখন আসে আমাদের লাগামহীন। অর্থাৎ প্রতিষ্ঠানে যেই লাগামহীন নেতৃত্ব, ওই লাগামহীন নেতৃত্বের ক্ষেত্রে অধস্তনদেরকে পূর্ণাঙ্গ স্বাধীনতা দেওয়া হয়। এখানে কোনো কি করা হয় না, হ্যাম্পার করা হয় না, বা কোনো ক্ষমতা নেতা নিজের কাছে রাখে না। বাট নেতা চাইলে ডিসিশন দিতে পারে, বাট নেতা নেয় না। নেতা হচ্ছে কর্মীদের উপর বিশ্বাস করে ছেড়ে দেয়। ঠিক আছে, সো এটি সাধারণত খুব রেয়ার দেখা যায়, বা বাংলাদেশের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে দেখা যায় কিছু প্রতিষ্ঠান, ওগুলো হচ্ছে খুব ছোট প্রতিষ্ঠান হইতে পারে, হ্যাঁ, বা হচ্ছে ধরো নেতা খুব বেশি বিজি, কোন রকম ইনভেস্ট করে নিজের মতো আছে এরকম। ঠিক আছে, এরপর দেখো ন্যূনতম উপকরণ ব্যবহার করে সম্ভাব্য স্বল্পতম সময়ে উদ্দেশ্য অর্জন করতে পারাকে কি বলে? কম সময়ে, সবচেয়ে কম সময়ে সম্ভাব্য স্বল্পতম সময়ে উদ্দেশ্য অর্জন করতে পারাকে কি বলে? যেটাকে আমরা ইংরেজিতে বলি এফিসিয়েন্সি। ঠিক আছে, কম খরচ, কম টাইম, কিন্তু বেস্ট এফোর্ট, বা হচ্ছে বেস্ট আউটকাম। ঠিক আছে, আমার ইনপুট মিনিমাম, হ্যাঁ, ইনপুট হচ্ছে আমার মিনিমাম কিন্তু আউটপুট ম্যাক্সিমাম। ঠিক আছে, আমার ইনপুটের তুলনায় আউটপুট কি থাকবে? বেশি থাকবে। এটা হচ্ছে আমার মিনিমাম থাকবে আর এটা আমার ম্যাক্সিমাম থাকবে, যেটাকে আমরা বলি ইংরেজিতে যেটাকে বলে ইফিসিয়েন্সি। ঠিক আছে, আর বাংলা সেটাকে বলে দক্ষতা। অর্থাৎ একটা প্রতিষ্ঠানের দক্ষতা পরিমাপ করা হয় কিসের উপর ভিত্তি করে? ওই প্রতিষ্ঠানটা কি পরিমাণ ইনপুটকে আউটপুটে রূপান্তর করতে পারতেছে, অর্থাৎ কি পরিমাণ কাঁচামাল দিয়ে বেশি প্রোডাকশন করতে পারতেছে, সেটাই হচ্ছে আমাদের দক্ষতা। বুঝছেন? এরপর দেখেন আমাদের শেষ এমসিকিউ আজকের জন্য, সেটা হচ্ছে যে SWOT এর পুনরূপ কি? SWOT এর পুনরূপ হচ্ছে কি হতে পারে? স্ট্রেংথ, ঠিক আছে, উইকনেস, অপারেশনস না, ঠিক আছে, থ্রেটস, ঠিক আছে,
এখানে গিয়ে স্ট্রেংথ, স্ট্র্যাটেজিস ভুল, উইকনেস ঠিক আছে, অপরচুনিটিস ঠিক আছে, থ্রেটস ঠিক আছে। এখানে স্ট্রেংথ ঠিক আছে, উইকনেস ঠিক আছে, অপরচুনিটিস ঠিক আছে, থ্রেটস ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের উত্তর, যেখানে আমরা শর্ট বলতে বোঝাই যে কোনো প্রতিষ্ঠানের স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটিস এবং থ্রেটস। এখানে একটা ভালো জিনিস বুঝার আছে, ফর ডিপ অ্যানালাইসিস বা ডিপ আন্ডারস্ট্যান্ডিং, সেটা হচ্ছে আমরা প্রতিষ্ঠানের সাধারণত এই যে স্ট্রেংথ উইকনেসগুলো অ্যানালাইসিস করি, সেগুলো দুইভাবে অ্যানালাইসিস করি। একটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের যে ইন্টারনাল এনভায়রনমেন্ট, ইন্টারনাল, হ্যাঁ, তার মধ্যে অবস্থান করে হচ্ছে আমাদের যে আমাদের স্ট্রেংথ এবং আমাদের উইকনেস। একটা হচ্ছে স্ট্রেংথ, একটা হচ্ছে উইকনেস। আর অন্যদিকে আমাদের যে আউটসাইড বা এক্সটার্নাল যে জিনিসটা আছে, এক্সটার্নাল এনভায়রনমেন্টের পার্ট, সেটা হচ্ছে আমাদের অপরচুনিটিস এবং থ্রেটস। ঠিক আছে, সো অপরচুনিটিস এবং থ্রেট, অপরচুনিটি, ঠিক আছে, অপরচুনিটি। এখন এগুলো নেগেটিভ পার্ট হচ্ছে স্ট্রেংথ, উইকনেস আমাদের প্রতিষ্ঠানের, আর অপরচুনিটির আর হচ্ছে থ্রেট। এগুলো হচ্ছে আমাদের নেগেটিভ সাইড অফ দি বিজনেস, আর এগুলো হচ্ছে আমাদের পজিটিভ সাইড অফ দি বিজনেস, যে পজিটিভ, যেটাকে আমরা কি করতে পারি, ইউটিলাইজ করতে পারি, আর এদিকে হচ্ছে নেগেটিভ। বুঝা গেছে? সো স্ট্রেংথ আর উইকনেস হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের ইন্টারনাল বিষয়, হ্যাঁ, আর অপরচুনিটি এবং থ্রেট হচ্ছে আমাদের এক্সটার্নাল বিষয় বা ফ্যাক্টর। ঠিক আছে, আমরা প্রতিষ্ঠানের যেমন যদি স্ট্রেংথ বলি, আমাদের প্রতিষ্ঠান কস্ট ইফেক্টিভ, নাকি আমাদের প্রতিষ্ঠান ডিফারেন্সিয়েশন বেশি কি অ্যাক্টিভ, বা হচ্ছে ধরো ভালো প্রোডাক্ট দিচ্ছে আবার ভালো প্রাইসের ডিমান্ড করতেছে, সেক্ষেত্রে এটা একটা স্ট্রেংথ হতে পারে। ঠিক আছে, আবার একটা প্রতিষ্ঠান থাকতে পারে যে কম টাকায় ভালো প্রোডাক্ট দিচ্ছে, ঠিক আছে, তো ও ক্ষেত্রে ওটা একটা স্ট্রেংথ হতে পারে। উইকনেস হতে পারে কি, কোন একটা প্রতিষ্ঠানের কোনো কর্মীদের খরচ বেশি দেওয়া লাগতেছে, ওটা একটা কি হতে পারে, উইকনেস হতে পারে। অন্যদিকে অপরচুনিটি হচ্ছে নতুন বিজনেসের দিকে শিফট করা, এক্সপান্ড করা, ওই ক্ষেত্রে একটা অপরচুনিটি তৈরি হতে পারে। থ্রেট হচ্ছে যে এক্সিস্টিং যে সুবিধাটা আছে, তাদের যে স্ট্রেংথটা আছে, এই স্ট্রেংথটা আরেকটা কম্পিটিটর বা আরেকটা যেই আমাদের প্রতিযোগী আছে, সে কি করতে পারে, অ্যাটাক করতে পারে। কয়েক ধরনের অ্যাটাক থাকতে পারে, যদি নতুন কোনো ব্যবসা আমাদের এক্সিস্টিং যে ব্যবসা, যেই ওই ব্যবসার মধ্যে এন্ট্রি নিতে পারে, এটা এন্ট্রি অফ থ্রেট হতে পারে। ঠিক আছে, থ্রেট অফ এন্ট্রি। অথবা আরেক ধরনের আমাদের থ্রেট থাকতে পারে, যে ধরনের থ্রেট বা ওই ধরনের থ্রেট হইতে পারে কি, সেক্ষেত্রে হচ্ছে ধরো এক্সিস্টিং যে বড় কোম্পানি আছে বা আমাদের থেকে বড় কোম্পানি বা ছোট কোম্পানি আছে, সেটা আমাদের যে মার্কেট এরিয়া, আমাদের যে প্রোডাক্ট, ওই প্রোডাক্টে কি করতে পারে, এন্টার করতে পারে। এন্টার করে দেখা যাবে যে আমাদের প্রোডাক্টের ডিমান্ড কমে গেছে। ঠিক আছে, সো এটা একটা থ্রেট। সো এইসব থ্রেট এবং উইকনেস সম্পর্কে আমাদেরকে কি থাকতে হবে, সবসময় সচেতন থাকতে হবে। অর্থাৎ আমাদের শর্ট অ্যানালাইসিস, এই শর্ট অ্যানালাইসিস একটা টার্ম পর পর নিয়মিত করা উচিত, যার মাধ্যমে আমরা প্রতিষ্ঠানের স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটিস এবং থ্রেট সম্পর্কে জানতে পারবো। সো পরবর্তী ক্লাসে আমরা এরপর থেকে বাকি এমসিকিউগুলো সলভ করব। ঠিক আছে, আজকে এইটুকুই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।